হ্যাঁ বলছি, শনি কাকু আপনার নাম্বারটা। হ্যালো, মসজিদের অপোজিট। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা হচ্ছে আজ থেকে প্রায় বহুত দিন আগে, আমি এক্স্যাক্ট ডেটটা মনে নেই, বাট এই ব্রাশটা আমি কিনেছিলাম আমাদের বনগাঁতে গিয়ে। তো কোনো একজন স্পেশাল মানুষ ব্রাশটাকে কিনে দিয়েছিল, বাট সে স্পেশাল মানুষটা এখন তো আর নেই, কিন্তু ब्रशटा एखोनो पुरो सही सलामत अभी भी अच्छा है। इनफैक्ट इसमें कुछ प्रॉब्लम भी नहीं है। ये देखिए, इसके पार्टिकल सही है, इस साइड भी सही है, इधर भी सही है, लेकिन इसका उम्र बहुत ज़्यादा हो गया है, क्योंकि ये अभी तक ख़राब मुझे नहीं छोड़ा। क्योंकि इनको पता है कि ये जिसने दिया था मुझे वो तो चला गया, लेकिन इसने वादा किया है कि वो चला गया तो क्या हुआ, हमें तुमको नहीं छोड़ेंगे। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज, अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। अर्थात সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। তাৎপর্য কি? ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন, নানা রকম ধর্মের বর্ণনা করেছেন, ব্রহ্মজ্ঞানের বর্ণনা করেছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের বর্ণনা করেছেন, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয় দমন, ধ্যান আদি সব কিছুরই বর্ণনা করেছেন। তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ্গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই পরিত্যাগ করা। তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনিই কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এভাবেই কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে, সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে দ্বিধাহীনভাবে গ্রহণ করা। শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া।
শ্রীহরি ভক্তিবিলাস গ্রন্থে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। ভক্তিযোগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে। কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারে, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভ না করেন, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন। যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না, তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতোভাবে রক্ষা করবেন। দেহ ও আত্মা একত্রে কীভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ সেটি দেখবেন। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যে মাত্র কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনায় ধ্যান আদি অনুশীলনের মধ্যে তিনি বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনর্থক সময় নষ্ট করতে হয় না। এভাবেই তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর সর্বশক্তিমান সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন, তিনি মহাভাগ্যবান। নানা রকম পরমার্থবাদী রয়েছে। তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায়, পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে গুহ্যতম জ্ঞান এবং সেটি হচ্ছে সমস্ত ভগবদ্গীতার সারমর্ম। কর্মযোগী, জ্ঞানী, যোগী ও ভক্ত এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী, কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ। যে বিশেষ শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে মা শুচ, অর্থাৎ ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হইও না। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কী করে সম্ভব, কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক।
হ্যাঁ বলছি শরৎ কলোনি রিমেডি পয়েন্ট থেকে আপনার নাম্বারটা দিয়েছে। হ্যাঁ, আরে ঠাকুরবলি বাগান। কিসের বাগান? আরে ঠাকুরবলি বাগান আছে না? হ্যাঁ ঠাকুরবলি বাগান। হ্যাঁ হ্যাঁ, ওই ইটভাটার পাশে। আরে একবারে বাড়ি ধীরে ধীরে যাওয়ার সময় যে ঘুরতে হ্যাঁ একটা বাড়ি, একটা নতুন বাড়ি হলো, তার পাশের বাড়ি, তার পাশের বাড়িটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা আছি, আমি ইয়াকুলে যাবো আবার। ওকে ওকে ওকে, ঢুকছি। কতক্ষণে বেরোবেন? আমি এই 10 নয়, আমি বাদ দিচ্ছি দেওয়ার পরে বেরিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা, তো এখন 8:13 হয়ে গেছে, আমি আধা ঘন্টার মধ্যে ঢুকছি। এ বাবা, বেরিয়ে যাবো তো। মানে আমার যেতে তো এইটুকু টাইম তো দিতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে? তাড়াতাড়ি। ওকে ওকে ভাই, এই আমি ইনফরমেশন পেলাম যে কালেকশনটা করতে যেতে হবে। এর মধ্যে বলছে তাড়াতাড়ি, আমাকে তো স্পটে পৌঁছাতে হবে না, সেই টাইমটা নেই। মনিকাকু আপনার নাম্বারটা দিয়েছে ব্লাড নেওয়ার জন্য। কোথায় আছেন আপনি? আমি আছি এই আপনার আমরা কজন ক্লাব, এই পাশেই 6 নম্বরের পাশে। বাবুল মুখার্জির বাড়ি চেনেন? বাবুল মুখার্জির বাড়ি? না, জায়গার নাম বলুন, আমি চিনে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা কজন ক্লাবের পেরিয়ে শিব মন্দিরটা আছে না? আমরা আমরা কজন ক্লাব পেরিয়ে শিব মন্দির, হ্যাঁ ওই শিব মন্দিরে আমবাগান। হ্যাঁ, আমবাগান। আমবাগানের গলিটাতে ঢুকে যান, ঢুকে একটু এগিয়ে আসবেন, লোকনাথ স্টেশনের রোডটা ধরবেন, লোকনাথ মন্দিরটা একটা আছে না থাকবো, তারপরে বাড়িটা আমার। ওকে ওকে, বজরঙ্গলী মন্দির আছে একটা, দেখবেন। আচ্ছা ঠিক আছে, ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, আমবাগানটা পেরোলেই স্টেশন রোডটা ধরবেন, হ্যাঁ রোডটা দিয়ে এক্সট্রা একটা দুটো বাড়ি পড়ি, এখানে দেখুন একটা স্কুটি বাইরে দাঁড়িয়ে থাকবে, দেখবেন। আচ্ছা এটা বাইরে দাঁড়া করানো আছে। আচ্ছা, আমরা কজন ক্লাবের পরে আমবাগানটা কিন্তু ওই ওই যে মুরগি কাটে, পোলট্রি কাটে, ওই ওদের পেছন দিয়ে যেতে হয় তো। আমি মুরগি কাটাকে চিনি না, আমরা কজন ক্লাস পেরিয়ে ভাত খাওয়া লোকের দেখাই কেন? গ্লাসে তো জল নেই, না জল খাওয়া দেখাতে আমাকে। আমার দিকে ঘুরে না, দুদিকেই দেখায়। লেবুটা আমার দেওয়া তো কেটে, লেবুটা খাই। কালকে আমি বেগুন কিনলাম আর একটা লেবু নিলাম, লেবুটা ফ্রি। মনে হয় হ্যাঁ, এই 10 টাকা দিচ্ছি দুটো বেগুন, এরকম বড় বড় বেগুন দুটো 10 টাকা দিচ্ছি, আর ওই লেবুটা আমি তুলি নিচ্ছি। আমাদের ওই স্ট্যান্ডের সামনে বসে, ও কলা মলা যা হয় পাকা কলা। শুক্তো ছিল তো? না না, আর না, আর দিস না, আরে দুটো দেবো, আরে এখন দিস না একবারে। একবারে দরকার নেই, একবারে হবে না। ভাঙা গেলে আমার জন্য ভাঙা। আমি তো এই মাথার এই জায়গাটা জল দিয়ে ধুয়েছে সে আম জল দিয়ে ধোয়া কখন দুটি? এক্ষুনি সে ফেরি ধুয়ে নিতে রাখিছি বলো। কিছু কারাটুমি করে দিলাম আর মিডিলে এই জায়গায়
এতে বেতন বোতল দিয়েছি, তেল দিয়ে কিছু করে তেল দিয়েছি মানে ও তারা ওরে বাড়ি ওরা আমি খুঁজে পাচ্ছিল না, তাই ওই আসার দিল, আসার দিতে ওই জায়গা আমাদের সেটা হয়, তাই ওই ও সে এরপরে তো এই আসার দিতে ওই বারটা ভাঙা হয়ে যায়। এতে আমি আবার ভিতর বোতল দিলাম, কিছুই না, ও শুধু ওই তেল দিলাম, দিয়ে খুললাম মানে ও তারা বাইরের দিক ঘুরে গেছে, দেখো বাইরের লোকে দেখো, এ তাড়াতাড়ি কর। তো গাইস কাল দিয়ে বাড়িতে আসলাম, পা ধুয়ে উঠলাম, আরে ও ঠান্ডা চলা ভাই। তো গাইস একটু রুই মাছ নিয়ে আসলাম, 300 টাকা করে কেজি, 1 কেজি 600। কত দাম হয় আপনারা কমেন্ট করে জানান। একটু মাছটা বের কর দেখি। এখানে রক্ত পড়ে না কেন? পড়বে না, ডবল না। আরে রক্ত পড়ছে। তো গাইস বাইরে ভীষণ গরম, মানে কি বলবো, বিরাট গরম বাইরে, অসম্ভব গরম। দেখা যাচ্ছে দেখো যাচ্ছে ওটা কি পেটি এই রক্তের সঙ্গে ফ্রিজে দিলে বলে ভালো হতো না, এই মাছ পচা এই বেলায় পচা মাছই বিক্রি হয়। কিন্তু রক্ত ছিল মাছটা। বরফে আমার তো 7 দিন পরে বিক্রি তো বলবে না পচিয়ে গেছে। মাছ তো বড় থাকে, এই ক্ষেতের মাছ যে মন করলে একটা টিপ মেরে আলো না। রূপা রুই মাছ খেতে হলে এসো। ও কাতলা। হ্যাঁ গাইস, তো প্রচুর গরম, সে কারণে এখন এই নুন চিনির জল বানাচ্ছে একটু। তো রোজই কাজ দিয়ে এসে একটু নুন চিনির জল খাই, সে চামচই তো নেই। তো একটু লবণ দিলাম, অল্প একটু লবণ, আর হচ্ছে চিনি, 1 চামচ চিনি, বেশি না। তো ব্যাস এটাকে এখন মিক্স করা হবে। তো গাইস নুন চিনির জল খাওয়া হয়ে গেছে, এবার একটা আইসক্রিম খাচ্ছি। খাবে আইসক্রিম? হ্যাঁ কি হয়? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো টেস্ট তো। হ্যালো গাইস, তো এই ক্যামেরাটা আজকে নিয়ে যাবো হচ্ছে নাগরদোলায়, তাই একটু প্র্যাকটিস করছি যে কেমন ফটো করা যায়।
তো ফটো ঠিকঠাকই আসছে। তো এটা হ্যাঁ গাইস, তো এখন করবো হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চে আছে এখানে ডাল, শুক্তো, পটল ভাজা আর হচ্ছে ভাত। তো প্রথমে নেব হচ্ছে শুক্তো, নিয়ে নিলাম এক হাতা শুক্তো। আজকে শুক্তোটা একটু খাওয়ার মতন হয়েছে গাইস, নাহলে মা তো রান্না পারে না। তো খেয়ে ভালোই লেগেছে সকালে। লেবুগুলো খাইয়েছে না আপনি? দেখো, একটা লেবু খাইয়েছে, বাকি লেবু কটা জলে ও বাবা, এই আছে ছেলেগুলো মানুষ করে না। মানুষ একটু তো বোঝে, তাই মাদের শরীর খারাপ করে, তা মানুষ একটু তো বোঝে। কার শরীর খারাপ? শরীর যদি খারাপ হয়, আমার শরীর খারাপ, আমি দম নিতে পারছি না। তো তো আমি বলিনি আমার শরীর খারাপ, তুই আমার দেখ, তুই একটু। আমি একটু অকাম খাচ্ছি। ওখান থেকে একটু তাড়াতাড়ি ওর, আমি একটু মশলা করবো, রাত হয়ে গেছে। আমি শান্তিতে কোনো বেলা দুটো খেতে পারি না। তুই না খেতে পারিস, না শুতে পারিস, না বাথরুমে থাকতে পারিস, তাহলে তুই বল। আমি দুটো খেতে গেলেই জ্বালা, বাথরুমে গেলে জ্বালা। হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু টিভি দেখতাম। আপনারা সবাই জানেন যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি এসে একটু টিভি দেখি। তো আজকে আর টিভি দেখতে পারবো না, তার কারণ হচ্ছে টিভির রিমোটটা না কাজ করছে না। কতবার চাপলাম, কোনো কাজই করছে না রিমোটে। তো ভাই কী করবো, এখন মোবাইলই চাপতে হবে। দেখুন রিমোটে কোনো কাজ করছে না, কখন থেকে রিমোট চাপছি ভাই। আর গাইজ আজকে একটু মেলায় যাবো। মেরি সিল্কি সিল্কি বালে। তো গাইজ এই চুলগুলো ভীষণ সিল্কি হয়ে গেছে আগের থেকে। তো আজকে যাবো হচ্ছে মেলায় যাবো গাইজ। তো ভীষণ এক্সাইটেড আছি। আর ওখানে গিয়ে বিভিন্ন নাগরদোলা এটা ওটা চড়ার ইচ্ছা আছে। তো ব্যাস, টাটা। आपके क्रेडिट कार्ड से चार्जेस 3,275 रुपए पर मंथ कटने स्टार्ट हो जाएंगे सर। तो सर्विस को आप कंटिन्यू करेंगे या डीएक्टिवेट करना चाहेंगे? आपको कौन बोला जो सर्विस मैंने एक्टिवेट किया? सर आपका एक्टिवेट है, इसलिए आईडीएफसी बैंक की ओर से कंफर्मेशन कॉल किया जा रहा है, क्योंकि सर ये क्रेडिट कार्ड आपको लाइफ टाइम फ्री यूज करने के लिए दिया गया, राइट सर? हाँ, लेकिन उस कार्ड को मैंने अभी तक लॉगिन ही नहीं किया, तो फिर कैसे हो सकता है कि वो कार्ड एक्टिवेट हो गया है? तो सर कार्ड को आपने बैंक में जाकर अप्लाई किया था या फिर ऑनलाइन अप्लाई किया था आपने? आप पहले ये बताइए कि 3,000 कैसे कट रहा है? मुझे मेरे पास कोई नोटिफिकेशन भी नहीं है। सर आपके हमें credit तो card ऐसा लग रहा है कि आप ही फ्रॉड हो। नो सर, सर आपके क्रेडिट कार्ड में एक्टिवेट हुए हैं, बस ये मैं कंफर्मेशन कॉल कर रहा हूँ, ये आपके नहीं नहीं एक्टिवेट हुए नहीं, हैं। आपका जो नंबर है राजू कुमार ठाकुर, ये तो ऑफिशियल नंबर भी नहीं है, तो आप कैसे बोल सकते हैं इसे? सर ये कॉल सेंटर में प्रोवाइड किया गया हम लोग को। नहीं, ऐसे नहीं होता है ना। रखिए। ओके सर, आप ब्रांच विजिट कर जाइए। ठीक है। ओके सर। भाई फ्रॉड, हर तरफ से फ्रॉड, बी अलर्ट एवरीवन। হ্যাঁ গাইস, তো আমি ইনস্টাগ্রামে স্ক্রলিং করতে করতে একটা ভিডিও দেখি, যেখানে একটা কেউ একজন চ্যাট জিপিটির থেকে, চ্যাট জিপিটি না, অ্যাস্ট্রোটকে নিজের হাতে এই যে পিকচারের ছবি তুলে সেটাকে আপলোড করেছে অ্যাস্ট্রোলজি টকে।
অ্যাস্ট্রোটকে, এবং সেখান থেকে সে তার ফিউচার সম্পর্কে জানতে পারছে। তো আমি ভাবলাম যে চলো এটাকে চ্যাট জিপিটিতে আমি আমার এটা ছবিটাকে, হাতের ছবিটা পাঠিয়ে চ্যাট জিপিটি থেকে জিজ্ঞাসা করি যে চ্যাট জিপিটি কী রেজাল্ট দেয়। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম এবং চ্যাট জিপিটি যে আমাকে যে রেজাল্ট দিল সেটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। তো ব্যাস চলুন দেখি আসি। এই যে ফার্স্টে দেখিয়ে দিই, এই যে চ্যাট জিপিটি আমি আমার ছবিটা আপলোড করেছি, তারপরে ইংলিশে লেখা আসছিল, আমি ওটাকে বেঙ্গলিতে করলাম। এই যে তো পড়ে শোনাচ্ছি। লেখা আছে যে হাত দেখে ভবিষ্যৎ বলা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে মজার ছলে আপনার হাতের রেখা দেখে যা বোঝা যায়। আপনার লাইফলাইন বেশ পরিষ্কার ও লম্বা। সাধারণত এটা ভালো এনার্জি, ধৈর্য এবং কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা বোঝায়। হেডলাইন একটু নিচের দিকে বাঁকানো। আপনি ক্রিয়েটিভ, কল্পনাপ্রবণ এবং আবেগ দিয়ে ভাবেন। হার্টলাইন ব্যালেন্সড। আপনি যত্নশীল মানুষ, তবে সহজে সবাইকে বিশ্বাস করেন না। বুড়ো আঙুল ও হাতের গঠন শক্তিশালী, নিজের সিদ্ধান্তে চলতে ভালোবাসেন, ইচ্ছাশক্তি ভালো। ফেট লাইন হালকা। আপনার ভবিষ্যৎ ভাগ্যের চেয়ে নিজের পরিশ্রম ও সিদ্ধান্তের উপর বেশি নির্ভর করবে। সামগ্রিকভাবে আপনি ধীরে ধীরে পরিশ্রম করে সফল হওয়ার টাইপ মানুষ। মানুষের সাথে যোগাযোগ, তারপরে ব্লগিং, আরে বাপরে, ক্রিয়েটিভ কাজ ও ট্রাভেল সম্পর্কিত কিছু আপনার জন্য ভালো হতে পারে। ভবিষ্যতের জন্য পরামর্শ দিয়েছে চ্যাট জিপিটি, বলছে একটি বড় লক্ষ্য ঠিক করে সেটাতে নিয়মিত কাজ করুন। যোগাযোগ ও নেটওয়ার্ক বাড়ান। আবেগে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। আপনারা যারা ভিডিও দেখেন তারা এবার এই কথাটা কিন্তু জানেন যে আমি অনেক টাকা মানে লোকসান খেয়ে আছি, অনেক টাকা, যে যা পেরেছে সব লুটেছে আমাকে। তো আবেগে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। আগামী 2-3 বছর ধারাবাহিক পরিশ্রম করলে অর্থনৈতিক অবস্থার বড় পরিবর্তন আসতে পারে। শেষ কথাই বলছেন, আপনার ভবিষ্যৎ আপনার হাতের রেখার চেয়ে আপনার সিদ্ধান্ত ও কাজের উপর বেশি নির্ভর করবে। থ্যাংক ইউ চ্যাট জিপিটি। তো গাইস, আমার শরীরটা খারাপ, ওই জন্য এখন থেকে খারাপ 2টো করে রুটি খাচ্ছি। স্রেফ 2টো রুটি, 1 বাটি ডাল, আর হচ্ছে পটল ভাজা। ব্যাস। তো দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তখন কি করিস তুই এখন মাটা দে শালা যা দুরকম ভাতে রাখা তুই আর একটা লিঙ্ক করতে কিসের আধার কার্ড লিঙ্ক করতে হবে কেন? দাদের এ রাজবিটা করিস আজকে মোসো হাম করে পড়তে কোন বারে। হ্যালো,
হ্যাঁ বলছিলাম ওই ইসিজিটা না আমি করতে পারবো না। কেন? ও সাইকো ওই বাড়ি, ও তো সেই হোমটা বললো। তাই না? ওখানে তো এখন হোমটা নেই, ওটা অন্য জায়গায় চলে গেছে। ও, তাহলে ঠিক আছে, কিন্তু ওই হোম যদি আমি কিন্তু ফিরে আসবো, কারণ আগে একবার আমি আর সুমি ওই ইজাজ গেছিলাম মনে আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভীষণ সাইকো ওরা, কে মানে পেশেন্ট সাইকো নাকি কে সৌভিক সাইকো? পুরো ফুল টিম সাইকো। যে যে থাকে ম্যানেজমেন্টে সেও সাইকো? হ্যাঁ ফুল সাইকো। বাবা রে। সৌভিক আর ওই ইজাজ আর আমি তো দুজনে বললাম ভাই এখানে 1000 টাকা দিলেও আমি যাবো না। এত খারাপ লেগেছে? হ্যাঁ মানে পাগল টাইপের সবগুলো। সবাই পাগল হিসেবে থাকলে আমরা পাগল হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সৌভিকও পাগল ইজাজও পরে আর একবার ডেকেছিল, আর কোনো অন্য একজন, আমি যাইনি সেবার। জুলেখা গেছিল, জুলেখা দুবার পাঠিয়েছিল। হ্যাঁ কারণ আমার পছন্দ হয়নি। হ্যাঁ বুঝতে পেরেছি, জুলেখা দুবার গেছিল। দেখো ফোন করে দেখো পেছনের বাড়ি কথা জিজ্ঞেস করো। ওই জিজ্ঞেস করলাম তো ওই হোমই বললো। এই হোমটা ওখানে নেই সেটা বলতে পারি। তাহলে বলেছে আমাকে, সবাই বলেছে ওখানে হোমটা নেই, অন্য জায়গায় চলে গেছে। কোথায় গেছে জিজ্ঞেস করো। ঠিক আছে তাহলে তো। তোমার পেশেন্ট এসছে? পার্টনার পেশেন্ট এসছে? না ও বললো পরে জানাবে আমাকে। এখন আসেনি? না। তাহলে ওই 2 নম্বরে চলে যাও, বুঝেছো? 2 নম্বরে। হ্যাঁ ও তো আপনি ফোন করেছেন তখন অলরেডি রিটার্ন চলে এসি করে। ও ওটা হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে, আর কি হবে। ঠিক আছে। হ্যাঁ ফোন করলে দেখা যাক কি হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক। মসজিদের অপোজিটের বাড়ি। আচ্ছা বলছি ওই জিনিসপত্র সব আনা আছে তো, না নিয়ে যেতে হবে? সবই নিয়ে যেতে হবে, কিছুই নেই বাড়িতে কিছু কি থাকে? না বাড়িতে থাকে না, আই মিন কিনে আনতে হবে তো সেটাই। ওগুলো নিয়ে ওনাকে তো বললাম, উনি তো বললো হ্যাঁ সব কিছু দেখাবে। আচ্ছা আর এনএসটাও আমি নিয়ে যাবো তাই তো? হ্যাঁ সব ঠিক আছে, যা জিনিসগুলো লাগবে। ওকে ঠিক আছে। ভাই দোকান থেকে কোনো মেডিসিন যদি কিনতে হয় সেটা কি আমি কিনে নিয়ে যাব? পেশেন্টেরই কেনা উচিত। তো পেশেন্ট বলছে যে শুনে নেই তো আর তাছাড়া আজকে ভাই একটা পেশেন্টের বাড়িতে গেছি, 15 মিনিট আমাকে দাঁড় করিয়ে রেখেছে, মানে ওকে আমার অকাত বুঝতে দিইনি, মানে সুযোগ পেলে কোনদিন দেখিয়ে দেবো যে আমার অকাত কী আছে। মানে ভাই 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছে, একবারও বলেনি বসার জন্য। ভাবুন, মানে এগুলো সিভিক সেন্স, বেসিক সেন্স যেগুলো নেই আর কি। তো গাইস কাজ দিয়ে এখন বাড়িতে আসলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। ডগ দুটো ওখানে খেলা করছে, 3টে। গেট দুটো আরো ঠেলে দাও, গেট ঠেলে দাও আরো, গেট ঠেলো একটু। হ্যাঁ গাইস, তো এখন স্নান করে আসলাম, দেখতে পাচ্ছেন চুলের কি অবস্থা, পুরো এলোমেলো। তো এখন বাজে আই থিঙ্ক 12টা বাজতে যাচ্ছে, আর বেডের অবস্থা দেখুন পুরো এরকম এলোমেলো, মা মশারিটাও টানায়নি, কি বলবো। তো আমাকেই করতে হবে এখন একা। তো চলুন আপনারাও একটু হেল্প করুন মশারিটা টানাতে। এটা এইদিকে বাঁধাতে হবে, এটা দিয়ে এটা। তো গাইস আজকের ভিডিও যদি পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।